আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি, যা বাংলায় জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত, সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ৪৬তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ি, কুড়িগ্রাম। মোবাইল নাম্বার 01710489998। চতুর্থ অধ্যায়ের পাঠ পরিকল্পনা অর্থাৎ এই অধ্যায়ে কয়টি ক্লাস হবে আমরা জানি, ইতিমধ্যে দেখেছিলাম যে এই অধ্যায়ে মোট ক্লাস হবে 10টি ক্লাস। তো 10টি ক্লাসের মধ্যে আজ আমাদের আমাদের প্রথম 5টি ক্লাস হয়েছে। আজ আমাদের ষষ্ঠ ক্লাস অর্থাৎ প্রকল্পের প্রমাণ। অর্থাৎ প্রকল্পের প্রমাণের মধ্যে 2টি ক্লাস হবে। আজ আমাদের 6 নম্বর ক্লাস, পরবর্তীতে আরেকটি ক্লাস হবে এই প্রকল্পের প্রমাণ নিয়ে। তো আজ আমাদের পরবর্তী ক্লাসগুলো পর্যায়ক্রমে হবে। চতুর্থ অধ্যায়ের প্রধান শব্দসমূহ যা রিমাইন্ডার, প্রকল্পের প্রাসঙ্গিকতা, প্রকল্পের স্তর, প্রকল্পের শর্ত, প্রকল্পের প্রমাণ। যাচাইকরণ, প্রত্যক্ষ যাচাইকরণ, বাস্তব কারণ, প্রতিবেদক অনুকল্প, সংকট উত্তরক দৃষ্টান্ত, কাজ চালানো প্রকল্প, আরোহ সমন্বয়, কর্তা সংক্রান্ত প্রকল্প, নিয়ম সংক্রান্ত প্রকল্প এবং সংকট উত্তরক পরীক্ষণ। অর্থাৎ এই শব্দগুলোর প্রাথমিক যে সংজ্ঞা রয়েছে অবশ্যই তোমরা এগুলো মুখস্থ রাখবে। এই পাঠ শেষে আমরা শিখব প্রকল্প প্রমাণের প্রথম উপায় বিশ্লেষণ করতে পারবো, অর্থাৎ প্রথম যে কয়টি উপায় রয়েছে আমরা সেগুলো শিখতে পারবো। অর্থাৎ প্রকল্পের প্রমাণের প্রথম উপায় বিশ্লেষণ করতে পারবো। আজকের আলোচ্য বিষয় দেখো, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়, অধ্যায় শিরোনাম প্রকল্প। প্রকল্প অধ্যায়ে মোট ক্লাস হবে 10টি ক্লাস হবে। ক্লাস নম্বর কত? 6 নাম্বার ক্লাস। ক্লাসের আলোচ্য বিষয় প্রকল্পের প্রমাণ প্রথমটি, অর্থাৎ প্রকল্পের যে প্রমাণ রয়েছে এই প্রথম প্রমাণটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অধ্যায় নাম্বার 4, পার্ট 6, প্রকল্পের প্রমাণ। প্রকল্প হলো কোনো ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। এই আনুমানিক ধারণাকে যথার্থ হতে হলে এর কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে হয়, যা কতগুলো শর্ত পূরণ করতে হয়। এই শর্তসমূহ পূরণের মাধ্যমে প্রকল্প বৈধ বলে বিবেচিত হয়, আর এই বৈধ প্রকল্প যাচাই করার মাধ্যমে প্রমাণিত হলে তা তত্ত্বের মর্যাদা লাভ করে। কারণ প্রকল্প যতই বৈধ বা প্রাসঙ্গিক হোক না কেন, যাচাই করার মাধ্যমে প্রমাণিত হওয়ার পূর্বে একে কোনো সূত্র বা নিয়ম বলা যায় না। অর্থাৎ বৈধ প্রকল্প বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হওয়ার পরেই কেবল নিয়ম বা তত্ত্বে পরিণত হয়। প্রকল্প প্রমাণ করার জন্য কতগুলো মানদণ্ড আছে, এগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হবে। অর্থাৎ আমরা যে প্রকল্পের শর্ত রয়েছে এই প্রকল্পের শর্তগুলো আমরা কি প্রথমে পড়েছিলাম যে প্রকল্প প্রমাণে 10টি শর্ত রয়েছে। আমরা এই প্রকল্প প্রমাণে 10টি শর্ত রয়েছে, শর্ত পড়েছিলাম। আমরা এখন পড়বো যে একটা প্রকল্পকে কিভাবে প্রমাণ করতে হবে এবং কি উপায়ে প্রমাণ করতে হবে, এবং এই প্রকল্প প্রমাণ করার পরেই কোনো কোনো প্রকল্প কি তত্ত্বে পরিণত হয়। আর কোন প্রকল্প প্রমাণিত না হওয়া পর্যন্ত ওই প্রকল্পটির কোনো মূল্য থাকে না। দেখো, যাচাইকরণ অর্থাৎ ভেরিফিকেশন। প্রকল্প প্রমাণের প্রথম পদ্ধতি হলো যাচাইকরণ, অর্থাৎ প্রকল্পকে বাস্তব ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কোনো ঘটনার বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ণয়ের মানদণ্ড হলো যাচাইকরণ বা ভেরিফিকেশন। যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তব ঘটনার সাথে সংগতিপূর্ণ বা বাস্তব ঘটনা দ্বারা সমর্থিত এটা প্রমাণিত করতে হয়। যাচাইকরণ দুই প্রকার হয়। প্রকার যাচাইকরণ দুই প্রকার, একটা প্রত্যক্ষ যাচাইকরণ, একটা হলো পরোক্ষ যাচাইকরণ। আর ডাইরেক্ট ভেরিফিকেশন এবং ইনডাইরেক্ট ভেরিফিকেশন। অর্থাৎ আমরা প্রকল্প প্রমাণ যে আমরা প্রকল্প যে অর্থাৎ প্রকল্প যে আমরা প্রমাণ করব তার প্রথম পদ্ধতি হলো কি যাচাইকরণ। যাচাইকরণের মাধ্যমে কি আমরা একটা প্রকল্প কি প্রমাণ করব। তো এই প্রকল্প যখন আমরা যাচাইকরণ করব তখন এই যাচাইকরণ হওয়ার আবার দুই প্রকার হতে পারে, অর্থাৎ একটা হলো প্রত্যক্ষ একটা সরাসরি যাচাইকরণ, একটা হলো পরোক্ষ যাচাইকরণ। দেখো, প্রত্যক্ষ যাচাইকরণ অর্থাৎ ডাইরেক্ট ভেরিফিকেশন। প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যখন কোনো প্রকল্প যাচাই করা হয় তখন তাকে প্রত্যক্ষ যাচাইকরণ বলে। প্রত্যক্ষ যাচাইকরণ আবার দুই ধরনের হতে পারে, যেমন কি নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ, একটা হলো পরীক্ষার মাধ্যমে যাচাইকরণ। অর্থাৎ প্রত্যক্ষ যাচাইকরণ কি প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে এই পঞ্চ ইন্দ্রিয় অভিজ্ঞতার ভিত্তিতে যখন কোনো প্রকল্পকে আমরা যাচাই করব তখন তাকে কি প্রত্যক্ষ বা সরাসরি যাচাইকরণ বলে। এই সরাসরি বা প্রত্যক্ষ যাচাইকরণ আবার দুই ধরনের হতে পারে, একটা হলো নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ, একটা হলো পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। তো আমরা অনেকেই জানি না আসলে নিরীক্ষণ কি এবং পরীক্ষণ কি। আমি তোদেরকে এই ক্লাসে একটা দিক নির্দেশনা দেবো যে এই আসলে নিরীক্ষণ কি এবং পরীক্ষণ কি এই বিষয়ে।
যদিও আমাদের এই পাঠ্য বইয়ে এটি নেই, কিন্তু আমি অন্য অন্য বই থেকে বা অন্য ইয়ে থেকে এটি নিয়ে তোমাকে বোঝানোর জন্য জাস্ট এটা বানিয়েছিলাম আমি, যে নিরীক্ষণ এবং পরীক্ষণ কি, এবং উদাহরণের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেব। যেমন নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্প যাচাই করাকে নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্প যাচাই করাকে নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলে। আর উদাহরণস্বরূপ যেমন রাস্তার পাশে মানুষের একটি মৃতদেহ পড়ে আছে, অনেকেই দেখছে, দুঃখ প্রকাশ করেই চলে যাচ্ছে, মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে না। মৃত্যুর খবর পেয়ে একজন সাংবাদিক ছুটে এলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য তিনি বিশেষভাবে আগ্রহী হলেন। তার এই মানসিক চাহিদা পূরণের জন্য তিনি মৃত্যুর সাথে যুক্ত বিভিন্ন বিষয়ে মনোযোগ সহকারে প্রত্যক্ষ করতে শুরু করলেন। এক্ষেত্রে মৃত্যুর ঘটনা ডেকে নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যমূলক ও সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষই হলো নিরীক্ষণ। অর্থাৎ এটি কি, এই জিনিসটি কি ঘটে যাওয়া, অর্থাৎ একটা প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ এটা প্রকৃতিগতভাবে রয়েছে এবং এটিকেই হলো কি আমরা কি যাচাই বাছাই করব। অর্থাৎ একটি মানুষ মারা যাওয়ার পরে একজন সাংবাদিক এসে এই মৃত্যুর যে কারণ উদ্ঘাটন করতেছে, সুনিয়ন্ত্রিত যে কারণ উদ্ঘাটন করতেছে, এটি হলো কি নিরীক্ষণ। অর্থাৎ সে নিরীক্ষণ করার মাধ্যমে সে বলবে যে লোকটি কিভাবে মৃত্যু হয়েছে। দেখো পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। পরীক্ষণের সাহায্যে যখন কোনো প্রকল্প যাচাই করা হয় তখন তাকে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলে। অর্থাৎ প্রকল্পকে যখন নিয়ন্ত্রিত পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হয় তখন তার পরীক্ষাত্মক যাচাইকরণ সম্পন্ন হয়। অর্থাৎ আমরা জানি যে যখন কোনো লাশ মৃত্যুবরণ করে বা যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আমরা কি করি, ওই যে আমরা শুনি না যে ডিএনএ টেস্ট করতেছে বা কি মর্গে পাঠাইছে, মর্গে টেস্ট হবে, তারপরে যে এই যে একটা আমাদের পরীক্ষণ করতেছে, যে এই পরীক্ষণটার মাধ্যমে কি, এই পরীক্ষণের মাধ্যমে কি আমরা এই আরো নিশ্চিত হব যে এই লোকটি কিভাবে মারা গিয়েছে বা এখানে কি করা হয়েছে এর সঙ্গে। উদাহরণ যেমন কোনো রসায়ন পানির গুণাগুণ বিচারের প্রয়োজন পড়লে তিনি প্রাকৃতিক পানির জন্য বসে না থেকেই নিজের গবেষণাগারে নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেন মিশ্রণ ঘটিয়ে তাতে বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করে পানি প্রস্তুত করে তার গুণাগুণ বিচার করতে পারেন। এখানে উপাদানগুলো নিজের নিয়ন্ত্রণে রেখেই পানি তৈরি করতে পারেন। অর্থাৎ পরীক্ষণটা হলো এমন যেখানে যে জিনিসের প্রাকৃতিক কোনো অস্তিত্ব নেই এবং নতুনভাবে সৃষ্টি করা হয়। অর্থাৎ এখানে আমাদের তাৎক্ষণিকভাবে পানির গুণাগুণ বিচার প্রয়োজন, কিন্তু পানি বিচার করতে গেলে কি বৃষ্টির অপেক্ষা করতে হবে বা কোনো জায়গা থেকে পানি নিয়ে আসতে হবে। এটি হলো কি, এটি না করে কি করতে হবে, একজন বিজ্ঞানী কি করতে পারে যে হাইড্রোজেন এবং অক্সিজেন নির্দিষ্ট পরিমাণ নিয়ে বৈদ্যুতিক শক্তি দিয়ে সে নিজে কি পানি প্রস্তুত করতে পারে, পানি প্রস্তুত করে এবং এই পানির কি করে গুণাগুণ বা উপাদানগুলোকে নিজে নিয়ন্ত্রণ রেখে পানি কি তৈরি করতে পারে। এটি যে নিজে যে পরীক্ষাগারে সে হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে বিদ্যুতের শক্তি প্রয়োগ করে যে পানি তৈরি করলো, এটি হলো পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। নিরীক্ষণ ও পরীক্ষণের পার্থক্য, অর্থাৎ আমি তোমাকে বলেছিলাম যে আসলে নিরীক্ষণ এবং পরীক্ষণটা কি, এর মধ্যে কি পার্থক্য কি। এই পার্থক্যটা বুঝলে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে আসলে নিরীক্ষণ এবং পরীক্ষণ কি। দেখো, নিরীক্ষণ হলো ঘটনা আবিষ্কার করে আর পরীক্ষণ ঘটনাকে সৃষ্টি করে। তাহলে কি নিরীক্ষণ ঘটনা আবিষ্কার করে, অর্থাৎ নিরীক্ষণ ঘটনাকে আবিষ্কার করে বলতে কি ওই ঘটনাটা পূর্বে থেকে পৃথিবীতে কি বিদ্যমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাকি সেটা আমরা কি আবিষ্কার করি। যেমন ডিসকভারি চ্যানেল কি করে পাখিটাকে এগুলো কি করে কোনো কিছুর ভালো ভালো ঘটনা কি করে আবিষ্কার করে। এটা কি কিন্তু কিছু সৃষ্টি করে না, বরং আবিষ্কার করে। নিরীক্ষণ, এগুলোকে নিরীক্ষণের মাধ্যমে কি আবিষ্কার করে ডিসকভারি। আর পরীক্ষণ হলো কি ঘটনা সৃষ্টি করে, যে ঘটনাটা কি পৃথিবীর মধ্যে নেই নতুন কোনো ঘটনা কি করে সৃষ্টি করা হয়, এটি হলো কি পরীক্ষণ। উদাহরণস্বরূপ আমরা যখন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আকাশের বিদ্যুৎ চমক লক্ষ্য করি, অর্থাৎ বিদ্যুৎ যে আকাশ চমকে যেটা আমরা লক্ষ্য করি তখন তা হয় নিরীক্ষণ। অর্থাৎ কি বিদ্যুতের অস্তিত্ব প্রকৃতিভাবে রয়েছে এবং বিদ্যুৎ যখন চমকাবে তখন হবে কি নিরীক্ষণ। কিন্তু যখন কোনো উদ্দেশ্যকে সামনে রেখে গবেষণাগারে বিদ্যুৎ তৈরি করা হয় তখন তা হয় পরীক্ষণ। অর্থাৎ আমরা এই বিদ্যুৎ চমকানোর বিদ্যুৎ কখন চমকাবে সেই অপেক্ষা না করে যদি আমরা নিজস্ব গবেষণাগারে বিদ্যুৎ তৈরি করি সেটা হবে কি পরীক্ষণ। অর্থাৎ যে জিনিসটি পূর্বে থেকে রয়েছে এটা আবিষ্কার করা হলো কি নিরীক্ষণ, এবং যে জিনিসটি পৃথিবীতে নেই সেটি আবিষ্কার করা হলো বা সৃষ্টি করা হলো পরীক্ষণ। ২ নাম্বার দেখো, খ নাম্বার দেখো, নিরীক্ষণ একটা পরনির্ভরশীল অবস্থা আর পরীক্ষণ একটা নিয়ন্ত্রিত অবস্থা। অর্থাৎ নিরীক্ষণ একটা কি পরনির্ভরশীল অবস্থা। অর্থাৎ এই যে আমরা যে বিদ্যুৎ চমকানোর জন্য অপেক্ষা করতেছি পরনির্ভর, অর্থাৎ কখন বিদ্যুৎ
বিদ্যুৎ চমকাবে সেই অপেক্ষা কি আমাকে করতে হবে এবং তার উপর নির্ভরশীল হতে হবে। কিন্তু পরীক্ষণটা কি একটা নিয়ন্ত্রিত অবস্থা। পরীক্ষণ হতে নিয়ন্ত্রণ অবস্থা বলতে এখানে কি বোঝায়? নিয়ন্ত্রণ বলতে কি সে তার গবেষণা করে কি সে বিদ্যুৎ তৈরি করতে পারে। সে তার নিজের অবস্থা থেকে সে যেকোনো মুহূর্তে কি নিয়ন্ত্রণ করতে পারে। একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি, যেমন কেউ যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ নিরীক্ষণ করতে চায় তাহলে তাকে কি প্রকৃতির উপর নির্ভর করে বসে থাকতে হবে। কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে, কিন্তু পরীক্ষণ ক্ষেত্রে পারস্পরিক অবস্থা সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে থাকে। কারণ আমরা আমাদের প্রয়োজন মতো কৃত্রিমভাবে ঘটনাটা সংঘটন করতে পারি। অর্থাৎ দেখো যে কেউ যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ নিরীক্ষণ করতে চায় তাহলে তাকে কি করতে হবে? প্রকৃতির উপর নির্ভর করে বসে থাকতে হবে। কখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে। অর্থাৎ আমরা জানি যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ প্রতিদিনে হয় না বা প্রতি মাসেই হয় না, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়। অর্থাৎ নির্দিষ্ট সময় অনেক কয়েক বছর পর হতে পারে, ২ বছর হতে পারে, ৩ বছর হতে পারে। এটা আমাকে কি করতে হবে? এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কি করতে হবে? আমরা প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে তার জন্য অপেক্ষা করতে হবে এবং পর নির্ভরশীল। কিন্তু পরীক্ষণের ক্ষেত্রে পারস্পরিক অবস্থা সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে থাকে। কারণ আমরা আমাদের প্রয়োজন মতো কৃত্রিমভাবে কি ঘটনাটি সংঘটন করতে পারি। অর্থাৎ পরীক্ষণের ক্ষেত্রে কি পরীক্ষণকারী চাইলেই গবেষণাগারে যেকোনো সময় পানি বা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। অর্থাৎ আমরা পানি বা বিদ্যুৎ যেকোনো সময় পরীক্ষাগারে উৎপন্ন করতে পারি। কারো উপর কি নির্ভরশীল হতে হবে না। তাই আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যে আসলে নিরীক্ষণ কি এবং পরীক্ষণ কি। নিরীক্ষণ হলো কি একটা ঘটনা আবিষ্কার করে, আর পরীক্ষণ হলো কি ঘটনা সৃষ্টি করে। তাহলে ঘটনা আবিষ্কার করা আর সৃষ্টি করার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। আবিষ্কার করা বলতে কি, যেমন কোপার্নিকাস আমেরিকা আবিষ্কার করেছিল। আমেরিকা কিন্তু পূর্বে থেকেই যখন আবিষ্কৃত হয়নি তখন থেকে কিন্তু কি আমেরিকা কিন্তু অস্তিত্ব ছিল, কিন্তু আমরা সেটা জানতাম না। কিন্তু এটা কি পরীক্ষা আবিষ্কার করেছিল, এটা হলো কি নিরীক্ষণ। অর্থাৎ আবিষ্কার করাকে নিরীক্ষণ বলে। কিন্তু যদি কিন্তু এটাকে পরীক্ষণ বলে না, এটাকে নিরীক্ষণ বলে। অর্থাৎ পূর্বে অস্তিত্ব ছিল, এটাকে আমরা জাস্ট আবিষ্কার করেছিলাম। এটাই হলো কি নিরীক্ষণ। আর পরীক্ষণ বলতে কি কোনো কিছু পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে একটা নতুন জিনিস সৃষ্টি করা। এটি হলো পার্থক্য। পরোক্ষ যাচাইকরণ আমরা নম্বর দেখো এখন ইনডাইরেক্ট ভেরিফিকেশন। আমরা এতক্ষণ প্রত্যক্ষ যাচাইকরণ দেখলাম, এবার আমরা পরোক্ষ যাচাইকরণ দেখব। প্রকল্প প্রমাণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এমন অনেক প্রকল্প আছে যেগুলো প্রত্যক্ষভাবে যাচাই করা যায় না। এসব প্রকল্পকে যৌক্তিকভাবে অবরোহ পদ্ধতিতে যাচাই করতে হয়। এরূপ যাচাইকরণকে পরোক্ষ যাচাইকরণ বলে। অর্থাৎ যেমন হলো কি পরমাণু। পরমাণু কি? আসলে আমরা পরমাণু কি এটাও জানবো যে পরমাণু হলো কি, পরমাণু দৈর্ঘ্য হলো কি, পরমাণুর দৈর্ঘ্য ১০০ পিকো পিকোমিটার। পিকোমিটার মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের এক ধরনের একক। তাহলে কি? তাহলে পিকোমিটার ১০০ পিকোমিটার। তাহলে এই পিকোমিটারটা কি? পিকোমিটার মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের এক ধরনের একক, যা ১ মিটারের লক্ষ কোটি ভাগের ১ ভাগ। অর্থাৎ ১ মিটারের লক্ষ কোটি ভাগের ১ ভাগ হলো ১ পর কি ১০০ পিকোমিটার। অর্থাৎ একটা হলো পরমাণু। একটা পরমাণু হলো কি ১ মিটারের লক্ষ কোটি ভাগের ১ ভাগ হলো একটা পরমাণু। তাই এই পরমাণু কি খালি চোখে দেখা যায় না। অস্তিত্ব প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করা যায় না। ফলে পরোক্ষভাবে যাচাই করে এর অস্তিত্ব প্রমাণ করতে হয়। এরকম প্রমাণকে পরোক্ষ প্রমাণ বলে। প্রকল্প প্রকল্পের পরোক্ষ যাচাইকরণ আবার ২ প্রকার হতে পারে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি টেলিস্কোপ বা অন্যান্য বৈজ্ঞানিক বা পরীক্ষাগারে কি করি আমরা কিছু জিনিসের কি মাধ্যমে দেখি বা পরীক্ষা করি যেগুলোর অস্তিত্ব আছে। যেমন বাতাস, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো আমরা দেখতে পাই না। কিন্তু এগুলোর অস্তিত্ব অবশ্যই আছে। এগুলো হলো পরোক্ষভাবে যাচাইকরণ করতে হয়। তো প্রকল্প প্রমাণ আবার কি পরোক্ষ যাচাইকরণ কি আবার ২ প্রকার। যেমন একটা হলো অবহরণমূলক পরোক্ষ যাচাইকরণ, একটা হলো কি ঘটনা সংকলনের মাধ্যমে পরোক্ষ যাচাইকরণ। দেখো এখানে ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াস, নিউট্রন এবং ইলেকট্রন কক্ষপথ। অর্থাৎ এটি একটু চিত্র দেখানো হয়েছে পরমাণুর গঠন। অর্থাৎ একটা পরমাণু কিরকম? একটা পরমাণু কি দিয়ে গঠিত হয়? একটা পরমাণু কি পরমাণুর মধ্যে কি থাকে? একটা ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউক্লিয়াস থাকে, নিউট্রন থাকে এবং ইলেকট্রনের কক্ষপথ থাকে। অর্থাৎ এগুলো সবগুলো মিলে একটা পরমাণু গঠিত হয়। তাহলে দেখো ১ নম্বর দেখো অবরোহমূলক পরোক্ষ যাচাইকরণ। অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় কি আশ্রয় বাক্যের সমব্যাপক অথবা আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হয়। অর্থাৎ আমরা জানি যে অবরোহমূলক বাক্য হলো যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কি হয় সবসময় কম হয়। এই একইভাবে আর অবরোহমূলক যাচাইকরণের ব্যাপকতার কোনো কি নিয়মের ভিত্তিতে অপেক্ষাকৃত কম ব্যাপক নিয়মে প্রকল্প যাচাই করা হয়। অর্থাৎ যুক্তির অবরোহমূলক নিয়ম অনুসারে যাচাই করা হয়। এরূপ প্রমাণকে প্রকল্পের অবরোহমূলক প্রমাণ বলে। অর্থাৎ
সিদ্ধান্তকে সবসময় আশ্রয় বাক্যের সমব্যাপক অথবা আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হয়। আশ্রয় বাক্য এখানে বেশি হয় এবং সিদ্ধান্তটা কি হয়, কম হয়। আমরা এর ভিত্তিতে যে যাচাই করি সেটি হলো এই অবলম্বনমূলক পরোক্ষ যাচাইকরণ। পরোক্ষ যাচাইকরণ আমরা কিন্তু এগুলো কিন্তু কি সরাসরি যাচাই করি না, এগুলো সবগুলো কি পরোক্ষ যাচাইকরণ। যেমন দেখো, বায়ুমণ্ডলের চাপেই চাপমান যন্ত্রের পারদ উপরের দিকে উঠে ইতালির পদার্থবিজ্ঞানী টরিসেলির সূত্রটির একটি অবলম্বনমূলক যাচাই করেন ফরাসি বিজ্ঞানী প্যাসকেল। এই সূত্রের সাহায্যে প্যাসকেল অবহর পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করেন, যেখানে বায়ুর চাপ কম সেখানে পারদ সূত্র কম উপরে উঠবে। তার এই প্রকল্পের যাচাই করার জন্য তিনি যন্ত্রটিকে নিয়ে একটি পাহাড়ের উপরে উঠলেন এবং দেখতে পেলেন চাপমান যন্ত্রের পারদ কম উপরে উঠে। এইভাবে প্রকল্পটির অবহরমূলক যাচাইকরণ সম্পন্ন হয়। অর্থাৎ এইখানে আমরা জানি যে কি পারদ কি হয়, যে বায়ুর চাপ বেশি হলে পারদ কি উপরে ওঠে এবং যখন বায়ুর চাপ কম হয় তখন কি প্রকল্পটি কি পারদটা কি নিচে নামে। তো এটি হলো কি পরোক্ষমূলক যাচাই করা। অর্থাৎ আমরা যে বায়ুর চাপ দিচ্ছি এই বায়ুর চাপটা কিন্তু দেখা যাচ্ছে না, আমরা কিন্তু এই বায়ুটা হলো কি পরোক্ষভাবে যাচাইকরণ করতেছি যে আসলে এখানে বায়ুর চাপ কম না বেশি। তো দেখা যায় যে বায়ুমণ্ডলের চাপ কি যখন পৃথিবীতে বা আমরা যখন নিচে থাকি তখন কি বায়ুর চাপ যখন বেশি থাকে তখন কি এই পারদটা কি বেশি উপরে, অর্থাৎ এখানে বায়ুর চাপ বেশি থাকে। যখন আমরা পাহাড়ে উঠবো বা অনেক উপরে উঠবো তখন পারদটা কি নিচে নামে, অর্থাৎ পারদটা কি বেশি উপরে ওঠে না, অর্থাৎ বায়ুর চাপ কম থাকার কারণে সে পারদটি কি নিচে নামে, অর্থাৎ এখানে বায়ুর চাপ কম। এভাবে আমরা কি অবহরমূলক অর্থাৎ পরোক্ষ যাচাই করতে পারি। ঘটনা সংকলনের মাধ্যমে পরোক্ষ যাচাইকরণ। যেমন প্রকল্প যাচাই করতে গিয়ে অনেক সময় দেখা যায় এমন অনেক প্রকল্প আছে যেগুলো কি প্রত্যক্ষ অভিজ্ঞতার সাহায্যে প্রমাণ করা যায় না। আবার পরোক্ষভাবে অবরোহমূলক পদ্ধতিতেও প্রমাণ করা সম্ভব নয়, অথচ এসব প্রকল্পকে আমরা অস্বীকার করতে পারি না। এই জাতীয় প্রকল্পকে যাচাই করার জন্য এর সাথে সংশ্লিষ্ট ঘটনাগুলো সংকলন করে পরোক্ষভাবে প্রমাণ করতে হয়। অর্থাৎ এমন কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো কি আমরা প্রত্যক্ষ বা সরাসরি প্রমাণ করতে পারি না, আবার কি পরোক্ষভাবে কি অবরোহমূলক, আমরা এখন যে একটু আগে পড়লাম যে অবরোহমূলক প্রমাণ পদ্ধতি, এই অবরোহমূলক পরোক্ষ প্রমাণ পদ্ধতির মাধ্যমে কি আমরা এই ঘটনাকে প্রমাণ করতে পারি না, কিন্তু এইটিকে আবার কি করা যায় না, অস্বীকারও করা যায় না, যে এই প্রকল্পকে কি আবার অস্বীকার করতে পারি না। তাই এই জাতীয় প্রকল্পকে যাচাই করার জন্য কি এই সংশ্লিষ্ট ঘটনাগুলো সংকলন করে পরোক্ষভাবে প্রমাণ করতে হয়। যেমন পরমাণুর অস্তিত্ব প্রত্যক্ষভাবে প্রমাণ করা যায় না। পরমাণুর অস্তিত্ব কি প্রত্যক্ষ বা এটি পরমাণু কি দেখা যায় না। এক্ষেত্রে কোনো কোনো অবস্থায় এর অস্তিত্ব স্বীকার করলে ঘটনা ব্যাখ্যা করা যায় এবং কোনো কোনো অবস্থায় এর অস্তিত্ব অস্বীকার করলে ঘটনা ব্যাখ্যা করা যায় না। এই সকল দৃষ্টান্ত সংগ্রহ করে পরোক্ষভাবে পরমাণুর অস্তিত্ব যাচাই করতে হয়। প্রকল্পের এরূপ যাচাইকরণকে ঘটনা সংকলনের মাধ্যমে যাচাইকরণ বলে। অর্থাৎ পরমাণুর অস্তিত্ব কি আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু কখনো কখনো এর অস্তিত্ব আবার স্বীকার করতে হয়, আবার কখনো কখনো এর অস্তিত্ব কি করা লাগে, অস্বীকার করতে হয়। অর্থাৎ পরমাণু সব জায়গায় থাকে না, অর্থাৎ পরমাণু কোথাও কোথাও থাকে আর কোথাও কোথাও থাকে না, অর্থাৎ কখনো স্বীকার করতে হয় আবার কখনো অস্বীকার করতে হয়। এই যে আমরা কখনো স্বীকার কখনো অস্বীকার এগুলো সবগুলো একত্রে করিয়ে একটা যাচাইকরণের মাধ্যমে যাচাইকরণকে কি একটা ঘটনা সংকলনের মাধ্যমে কি যাচাইকরণ বলে। তাহলে এই সকল দৃষ্টান্ত যখন সবগুলো একসঙ্গে করে সংগ্রহ করে পরোক্ষভাবে পরমাণুর অস্তিত্ব যাচাই করতে হয়, এই যখন এইরূপ প্রকল্পে এরূপ যাচাইকরণকে কি ঘটনা সংকলনের মাধ্যমে যাচাইকরণ বলে। প্রকল্পের যাচাইকরণকে নিচের ছকের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন প্রকল্পের যাচাইকরণ, দেখো এখানে প্রত্যক্ষ যাচাইকরণ, পরোক্ষ যাচাইকরণ। তারপরে হলো প্রত্যক্ষ যাচাইকরণ হলো আবার দুই প্রকার, নিরীক্ষণের মাধ্যমে এবং পরীক্ষণের মাধ্যমে। এবং পরোক্ষ যাচাইকরণের মাধ্যমে কি একটা হলো অবলম্বনমূলক ভাবে, একটা হলো কি ঘটনা সংকলনের মাধ্যমে। অর্থাৎ প্রকল্প যাচাইকরণ কয় প্রকার ভাবে হয়, একটা হলো প্রত্যক্ষ ভাবে, একটা হলো পরোক্ষ ভাবে। প্রত্যক্ষ ভাবে আবার দুই প্রকার ভাবে হবে এবং পরোক্ষ ভাবে আবার দুই প্রকার ভাবে হয়। এই ক্লাসে বাড়ির কাজ নেই তোমাদের, যেহেতু পরবর্তীতে এই ক্লাসটি আবার রয়েছে। তো এই ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের